13তম গ্রেড থেকে 10ম গ্রেডের পদমর্যাদার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন শিক্ষকরা, যা পণ্ড হয় শাহবাগে পুলিশের বাধায়। পরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না শিক্ষকরা। এদিকে শিক্ষকদের 10 জনের প্রতিনিধি সদস্যকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শিক্ষকরা। তারা বলেন, 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা শামিল। এ সময় শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে 13তম গ্রেডের বেসিক বেতন 11,000 টাকা, 10ম গ্রেডে সেটি বেড়ে দাঁড়াবে ন্যূনতম 16,000 টাকায়। এই সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নতুন দেশ বিনির্মাণের জন্য শিক্ষকদেরকে ঠিক রাখা দরকার। শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষকে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন। আমাদের শিক্ষকদের এমন একটা পর্যায়ে নিয়েছে যে আমরা একটা যাতাকলে পিষ্ট হয়ে আছি। এই শিক্ষকদের যাতাকল থেকে, নিষ্পেষণ থেকে মুক্তির উত্তরণের জন্য আমরা এই রাজপথে নেমেছি। শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? শুধুমাত্র 10ম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১/11 সরকারের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। এই দলকে আওয়ামী দোসর বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা পরিণতি ভালো হবে না। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীর আয়োজনে তারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী। 2015 সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান তিনি। খালেদা জিয়া তখন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ। কোকর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবরস্থানে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা আর দোয়া মাহফিলে স্মরণ করা হয় এই ক্রীড়া সংগঠককে। শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে দাবি নেতাকর্মীদের। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, উপদেষ্টারা কিংস পার্টি গঠন করলে রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন নেতারা। সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 111 সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান। এই কথা কখনো চিন্তা করবেন না। সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল গঠনকে স্বাগত জানালেও বিভ্রান্তিমূলক বক্তব্যে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়নের নামে 26 লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ তার দোসররা। কুড়িগ্রামে জামায়াত ইসলামীর সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 15 বছরের বেশি সময় হত্যা নির্যাতনের শিকার নেতাকর্মী সহ অনেকেই।
জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। কুড়িগ্রামে প্রথমবারের মতো প্রকাশ্যে জামাতে ইসলামী সম্মেলন। সকাল থেকেই মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলনে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের হত্যা নির্যাতনের শিকার অনেকেই, তাদের মধ্যে আছেন জামাতের অনেক নেতাকর্মী। প্রতিটি খুনের বিচার দাবি করেন জামাতের আমির। একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশকে পঙ্গু করা হয়েছে, পাচার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। এখন চাঁদাবাজ দখলমুক্ত দেশ গড়তে হবে। ফ্যাসিবাদীরা যাতে আর ফিরতে না পারে সেজন্য জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। মানবিক দেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেন জামাতের আমির। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, শুরুতে জানিয়েছি শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দলকে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ ব্যাপারে জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, শিক্ষকরা কি এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন? তাদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মূলত 10ম গ্রেডের তাদের চাকরি 10ম গ্রেডে উন্নীত করার দাবিতেই তারা আসলে এই আন্দোলনে নেমেছে। আমরা যেমনটি জেনেছি যে সকাল 10টার দিকে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জমায়েত হয়েছেন। তারপর সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে কিন্তু শাহবাগে আসে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল এখানে আসার পরে 10 জনের একটি প্রতিনিধি দল তারা আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছে এবং সেখান থেকে তারা এখনো আসলে ফেরেনি। তবে শিক্ষকরা যেমনটি বলছেন যে তাদের 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এটি আসলে তাদের জন্য একটা বিশাল অসম্মানের বিষয় বলে তারা মনে করছেন এবং 13তম গ্রেডের বেতন কিন্তু 11,000 টাকা, বেসিক বেতন যেটা, অর্থাৎ তাদের বেসিক বেতন হচ্ছে 11,000 টাকা। কিন্তু যদি এটা 16তম গ্রেডে উন্নীত করা হয় তাহলে কিন্তু তাদের বেতন হবে 16,000 টাকা। বর্তমান পরিস্থিতিতে তারা যেমন বলছেন যে আসলে তাদের এই বেতনে চলা আসলে সম্ভব হচ্ছে না। শিক্ষকদের দাবি একাত্মতা প্রকাশ করে কিন্তু জাতীয় নাগরিক কমিটিও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা বলেছেন যে শিক্ষকদের এই বেতন অসম্মানজনক বলেও তারা জানিয়েছে। শিক্ষকদের এই বাজেট বৃদ্ধি করার দাবিও তারা জানিয়েছে এবং প্রতিনিধি দল আসলে যেটি গিয়েছে তারা এখনো ফিরেনি। তারা ফিরলে তাদেরকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি হয়নি সেটা আমরা আসলে জানতে পারবো এবং তারা এখনো শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করলে দেশের মানুষ মানবে না বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা সময় দিতে রাজি, কিন্তু সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমানো সহ সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ ও OMS এর চাল চালু করে ভর্তুকি মূল্যে জনগণকে সরবরাহ করতে হবে। বলেন, আগের সরকারের মতোই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। কোনো সংস্কারের পরিবর্তন দেশের মানুষ দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাস্তবতা যত দ্রুত মেনে নেবে তত দ্রুত সম্পর্ক সহজ হবে। সীমান্তে গুলি আর মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। ষড়যন্ত্র পতিত ফ্যাসিস্টরা তার বিদেশি দখলরা করছে, তারা বাংলাদেশকে চিত্রায়িত করতে চাইছে নানাভাবে। সেই সব আমরা মোকাবেলা করব, সম্মিলিতভাবে মোকাবেলা করব। কিন্তু যে জনগণ সত্যিকার অর্থে কষ্টে আছে, যাদের জীবনে না বিশ্বাস, তাদের দাবি দেওয়া পূরণ করেন। ষড়যন্ত্র বলে সেগুলোকে উপেক্ষা করলে মানুষ তা মেনে নেবে না।
একদলীয় সংবিধানের অধীনে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব। ৭২-এর মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে, এমন একটি সংবিধান প্রয়োজন যার মধ্যে দিয়ে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়তে আহ্বান জানান তিনি। বলেন, বিচার ও সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাই যেন প্রস্তুত থাকে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা অভিযোগ করেন, আওয়ামী দোসরদের পুনর্বাসন সহজ হচ্ছে, কঠিন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া। বলেন, গণ অভ্যুত্থানে প্রাইভেট পাবলিকের শিক্ষার্থীরা একসাথে লড়াই করছে, এখন তাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের সবাই চোখে আঘাতপ্রাপ্ত। আহতরা হলেন আব্দুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব। বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদা আলম মিতু। এ পর্যন্ত 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো, কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুইজারল্যান্ড সফরের শেষ দিনে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সাইডলাইনে কয়েকটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আমেরিকান বিনিয়োগকারী ও ম্যারিনো ম্যানেজমেন্ট এবং ড্যারিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ড্যালিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন জেনারেল গ্রুপের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সাইডলাইন বৈঠকে ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্ধারিত অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া শেষে আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা দেবেন ডক্টর ইউনূস। নিউমার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামে এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার পর 6 হামলাকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। গত 10 জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মার্কেটের দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামে স্থানীয় এক যুবককে শুক্রবার ভোরে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ। পূর্বাচল 300 ফিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে আসামি নিয়ে এসে থানায় প্রবেশের সময় বাধা দেয় মিঠুনের সমর্থকরা। সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা। এ সময় 6 থেকে 7 জন পুলিশ আহত হন। তবে প্রতিরোধের মুখে দ্রুত সটকে পড়েন দুর্বৃত্তদের অনেকে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় 6 জনকে। রমনা জোনের ডিসি জানান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মাল্টিপ্ল্যানের ওখানে যে একজনকে কোপাই ছিল এহতেশাম নামক একজন নামে একটা ছেলেকে, তারপরে তার সাথে দীপু নামে আরেকজন ভাইরাল হলো। ওই ঘটনাকে একজনকে মনে ধরা হলো। ওকে নিয়ে যখন যাচ্ছিল তখন এর যে কর্মী সমর্থক বা যারা ছিল তারা একটু প্রশস্তি করছে, থানায় ঢুকতে দিবে না বা এরকম মানে আসামি ছেড়ে দিতে হবে এরকম বিষয়। এখন পুলিশেরও কিছু ইয়ে হয়, আহত হয়, এরপরে পুলিশ ডিসকাস করে দিয়ে এখন মামলা হচ্ছে। আহত হয়েছে আমাদের পুলিশে কোনো 27 জন আহত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান রমনার ডিসি। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে এক শুটকি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন একজন। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড। গতকাল ব্যবসায়িক কাজে মিয়ানমার থেকে বাড়ি ফেরেন জাহাঙ্গীর আলম। মাতব্বরপাড়া এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন যুবক, ছুটতে থাকে গুলি।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর আলম। গুলিবিদ্ধ হয় সাথে থাকা মোটরসাইকেল চালক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা ধারণা করতেছি এলাকার সন্ত্রাসীরা হয়তো ওনার থেকে চাঁদাচ্ছে ওনাকে, উনি যখন ডিসঅর্ডার করছে তখন ওনাকে খুন করছে পরিকল্পিতভাবে। পিছনে এখানে একটা গুলি রাখছে, আর যে বাইক পরিচালনা করছে তার এখানে একটা গুলি রাখছে। উনি ঘটনাস্থলে, আর উনি সুস্থ নাই, কিন্তু টিন ম্যানে আছে। কিন্তু এর সুস্থ বিচার চাই আমরা, যে করো এর উপযুক্ত শাস্তি হোক। ফরিদপুর সদরে এক যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আলিয়াবাদ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিহত মিরান। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গুচ্ছ গ্রামে যান মিরান ও তার সহযোগীরা। এ সময় ডাকাত সন্দেহে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। গণপিটুনিতে নিহত হন মিরান। কোতোয়ালি থানার হত্যা, চাঁদাবাজি সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে, যদিও পূর্ববিরোধের জেরেই পরিকল্পিত হত্যার অভিযোগ করেছে যুবদল নেতার পরিবার। উচ্চ গ্রামের লোকজন, আশেপাশের লোকজন মাইকিং করে চোর বা ডাকাত সন্দেহে তাদেরকে ধাওয়া করে। বাকি লোকজন চলে গেলেও তার সহযোগীরা মিরান যে নাম, যে রিজিস্ট, একে তারা ধরে ফেলে। খুন, অপহরণ, দ্রুত বিচার, এরকম একাধিক মামলা আছে এবং সেই এলাকায় চাঁদাবাজি করে এবং ত্রাস সৃষ্টি করে বেড়ায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সকালে টাঙ্গাবাড়ি আনোয়ার জং স্কুলে দোয়া মাহফিলের আয়োজন করে আশুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। আব্দুল খালেক মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার। এ সময় আরাফাত রহমান কোকোর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বক্তারা। পরে দোয়া মোনাজাতে অংশ নেন তারা। এছাড়া গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি শিশির চৌধুরী আরিফ। আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ দলের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিলে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমান। মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সবাই। 2014 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের পন্থীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ইজতেমার প্রস্তুতির কি অবস্থা জানাবেন? দেবাশিস, আসলে 160 একর যে ইজতেমার জন্য যে জমিটি সেটি কিন্তু আসলে পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি খিত্তা সম্পূর্ণ করা হয়েছে, মূল ময়দানও পরিপূর্ণ করা হয়েছে এবং যে মঞ্চটি আসলে যেখান থেকে মূলত বয়ান করা হবে সেটি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি যে 31টির অধিক যে টয়লেট এবং গোসলখানা যেখানে রেখেছে সেটিও কিন্তু আসলে পয় নিষ্কাশন থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ আগামী 31 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে 3, 4, 5, 6 অর্থাৎ জুবার অনুসারে যারা রয়েছে অর্থাৎ আলেম ওলামাদের যে প্রথম পর্ব সেটি প্রস্তুতের জন্য আসলে সম্পূর্ণ কার্যক্রম যে রয়েছে সেটি আসলে শেষ করা হয়েছে। তবে এই ইজতেমার যে আয়োজক কমিটি তাদের সাথে কথা বলছি, তারা বলছিল যে যদিও 31 তারিখে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার থেকে, ঠিক এর 2 দিন আগে থেকে আসলে ময়দান কানা পূর্ণ হবে। সেই প্রস্তুতি নিয়েই মূলত এইবারের আয়োজন শুরু হতে যাচ্ছে। তবে এখনো কিন্তু যে বিষয়টি বলছিলাম যে ইজতেমার যে সম্পূর্ণ যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আসলে শেষ করা হয়েছে। আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসা শুরু করবে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য।
গ্যাসের সংকট কাটাতে আগামী 2 বছরে 100টি নতুন কূপ খনন করা হবে, জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। দুপুরে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জ্বালানি সচিব বলেন, পুরনো 31টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। জায়গা স্বল্পতা থাকায় বৃহৎ আকারে গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না, তাই মজুদের জায়গা বৃদ্ধির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ সময় পেট্রোবাংলা, বাপেক্স সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে আগামী 2 বছরের মধ্যে আমরা আরও 100 কূপ খনন করব, হ্যাঁ, আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াকওভার, অর্থাৎ যে পুরনো কূপগুলি সেটাকে আরও নতুন করে আবার আমরা ওয়াকওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে আটকের 6 ঘন্টা পর কৃষক আলামিনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ। স্থানীয়রা জানে, কৃষক আলামিন শুক্রবার সকাল 9টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার 323 নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিজিবিকে জানালে তাকে ফেরত আনা হয়। তবে কী কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল তা জানায়নি বিজিবি। টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত 15 জনকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাহাড়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় 15 জনকে। তাদের মধ্যে 10 জন রোহিঙ্গা। আটক করা হয় চক্রের 2 সদস্যকে। তারা অপহরণের পর মুক্তিপণ দাবি করত, অন্যথায় চালানো হতো নির্যাতন। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে। ছাড়কৃত দামে ইলেকট্রনিক্স সহ দেশীয় পণ্য কিনতে ক্রেতারা ভিড় জমায় স্টল ও প্যাভিলিয়নে। স্থানীয় পণ্যের দাম কম ও মানে ভালো হয় ক্রেতাদের আগ্রহ বেশি। বাণিজ্য মেলার খবর জানতে আমরা যাচ্ছি পূর্বাঞ্চলে। সেখানে আছেন সহকর্মী জয়নাল সোবাহান চৌধুরী। সোবাহান, মেলা তো শেষের দিকে, ছুটির দিনে ভিড়ের কমতি নেই, বেচা বিক্রি কেমন হচ্ছে? দেবাশিস, আজ বাণিজ্য মেলার 24তম দিন। এখানে প্রচুর পরিমাণ ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে ইজারা বাহিনীদের তথ্য মতে আজ 1,65,000-এর ওপরে মানুষ এই মেলায় প্রবেশ করেছে। ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়ছে, যত সময় যাচ্ছে তাদের উপস্থিতির অধিক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের পর থেকে এই ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে। আপনারা যদি একটু দেখেন, এখানে প্রচুর পরিমাণে ক্রেতা ও দর্শনার্থী ভিড় করছে। তারা এখানে ঘুরছেন, তারা খাবারের দোকানগুলোতে যাচ্ছেন, তারা তাদের পছন্দের স্টলগুলোতে যাচ্ছেন। এখানে প্রতিটি স্টলেই প্রায় প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছে। শুরুতে যেই ছাড়টা ছিল না, এখন সেই ছাড়টা তারা দিচ্ছে এবং লোভনীয় অফারগুলো তারা ছুড়ে দিচ্ছে ক্রেতা ও দর্শনার্থীর উপরে। এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে চত্বরগুলোতে। 36 চত্বর, জুলাই চত্বর, ইয়ত প্যাভিলিয়ন, এসব চত্বরগুলোতে প্রচুর পরিমাণে ক্রেতা ও দর্শনার্থী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা এখানে আসছেন, ছবি তুলছেন। খাবারের দোকানগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। খাবারের দোকানগুলোতেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে, এমনটাই বলছেন ক্রেতা ও দর্শনার্থীরা। স্টল দোকানিরা বলছেন তারা তাদের আশানুরূপ ক্রেতা ও দর্শনার্থী পেয়েছেন এবং তাদের বেচাকিনাও ভালো হচ্ছে। তারা বলছেন আজ মেলা এখন প্রায় শেষ মুহূর্তে চলে আসছে এবং তারা যে পরিমাণ ক্রেতা দর্শনার্থী আজকে আশা করেছিল তার থেকেও বেশি তারা উপস্থিতি তারা লক্ষ্য করেছে। তারা তাদের আশানুরূপ বিক্রি করতে পারছে। আজকে বাণিজ্য মেলার 24তম দিন। বাণিজ্য মেলা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। এখন যারা এখানে আসছেন তারা কিছু না কিছু কিনছেন, তারা এইসব অফারগুলো লুফে নিচ্ছেন। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশে বসবাসরত জাতিগত সংখ্যালঘুদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং এনসিটিপি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিকেলে ইন্ডিজিনাস আর্টিস্ট ইউনিটি এই সমাবেশের আয়োজন করে। পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে বক্তারা বলেন, দেশে সম্মানজনক নাগরিক হিসেবে বসবাস করতে চায় তারা। এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বলেন, আদিবাসী কোনো বিচ্ছিন্ন জাতিগোষ্ঠী নয়। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলার কথাও বলেন বক্তারা। বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু বাংলাদেশ একক জাতিসত্তার দেশ নয়। বাংলাদেশে বহু মানুষ আছে এবং তারাই নির্ধারণ করবে তাকে কে কি নামে ডাকবে। যে সংবিধানের দোহাই দিয়েছেন, সেই সংবিধানে নাকি বলা হয়েছে যে আদিবাসী বলা যাবে না। কোথায় লেখা আছে সংবিধানে, কোন ধারায় লেখা আছে যে আদিবাসীদেরকে আদিবাসী বলা যাবে না? আদিবাসীদের উপর এই ঢাকা শহরের মতো একটি জায়গায় যেভাবে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে দিনের আলোতে আমার ছাত্র বন্ধুদের উপর হামলা চালানো হয়েছে, এর প্রতিবাদের ভাষা আজকে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির প্রতিবাদে ও বকেয়া টাকার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। দুপুরে রূপসী কাঞ্চন সড়কে মানববন্ধন করেন তারা। ভুক্তভোগীরা জানান, প্রায় 5,600 কোটি টাকা ব্যয়ে 2019 সালে গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়। তবে এখনও তা আলোর মুখ দেখেনি। উল্টো দেশীয় সহ ঠিকাদারি প্রতিষ্ঠান আর শ্রমিকদের বেতন ভাতা বাকি রেখে 80% বিল তুলে ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়া পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারুণ্যের শক্তিকে কখনো রোধ করা যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ। বিকেলে নরসিংদীর ষাটির পাড়ায় তারুণ্যের উৎসবের পুরস্কার বিতরণীতে অংশ নেন তিনি। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে এবং একটি ট্রমার মধ্যে দিয়ে গেছে তারা। তরুণদের এখন মূল স্রোতে ফিরিয়ে এনে দেশ গঠনের উপযোগী করতে খেলাধুলা একটি বড় মাধ্যম বলে মন্তব্য করেন শরফউদ্দিন আহমদ। বাংলাদেশের যত ধরনের পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরে। তারুণ্যের শক্তিকে রোধ করা যায় না। একটা দেশ গঠন করতে হলে আমাদের একটা শক্তিশালী সুস্থ তরুণ সমাজ আসলে দরকার। খেলাধুলার আসলে বিকল্প নাই। শরীর গঠন থেকে ধরে তার মানসিক বিকাশ, স্বাস্থ্যের বিকাশ, এটা খেলাধুলার মাধ্যমে আসলে অর্জিত হয়। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে হয়ে গেল 10 কিলোমিটারের হাফ ম্যারাথন। ভোরে হাতের ঝিলের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ, যার প্রতিপাদ্য রান ফর রিনিউয়েবল এনার্জি। পরিবেশবাদী সংগঠন দ্য আর্থ বাংলাদেশের উদ্যোগে ছিল এই আয়োজন। কনকনে ঠান্ডায় মাঘের সকাল, সূর্যের দেখা মেলেনি তখনও। হাতির ঝিলের পূর্ব প্রান্ত থেকে শুরু হয় প্রায় 300 দৌড়বিদের হাফ ম্যারাথন। পরিবেশবাদী সংগঠন দি আর্থ বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন, যাদের মূল প্রতিপাদ্য রান ফর রিনিউয়েবল এনার্জি। 10 কিলোমিটারের দৌড়ে অংশ নেন নানা বয়সী মানুষ। সবার প্রত্যাশা আগামীর বিশ্ব হোক কার্বন শূন্য। শীতের দিনেও ভোরবেলা উঠে আপনি দেখতে পাচ্ছেন অনেক রানার এখানে চলে আসছে। তো এমন একটা সিচুয়েশন হয়, আনন্দমুখর সিচুয়েশন। ওয়েদার খুবই ভালো ছিল, আমার জন্য খুব আরামদায়ক পেস ছিল। মানে লাস্টে এসে আমি হাঁটছি। আমরা সবাই কার্বন ইমিশনে একটু হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করছি যাতে রিডিউস করা যায়। সো আমরা এই যে হাঁটার একটা প্র্যাকটিসটা, দৌড়ানোর একটা প্র্যাকটিসটা, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবে। হাফ ম্যারাথনে নারীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। পেশাদার দৌড়বিদদের পাশাপাশি অংশ নেন নবীনরাও। আগে যেমন নেতিবাচকভাবে দেখো, তো এখন অনেক দৃষ্টি চেঞ্জ হয়েছে এবং আমরা আসলে কর্মব্যস্ততার মাঝে রানিংটা আসলে আমাদের অনেক উজ্জীবিত করে। যদি সুস্থ থাকতে হয় তাহলে দৌড়ের বিকল্প কিছুই নেই। দৌড় হলো বিনে পয়সার ওষুধ। ভালোই লাগতেছে ফার্স্ট টাইম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। দেখা যায় কততম হয়েছে আর এখন জানাবে। 40 মিনিটেই সুনির্দিষ্ট পথ অতিক্রম করে বিজয়ী হন সৈকত। প্রথম এবং দ্বিতীয় রানার আপ হন পেশাদার দৌড়বিদরা। ছোট রান যেগুলো আছে এগুলো তো ভালো একটা টাইমিং করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমি বড় ম্যারাথনগুলো তো টার্গেট আছে, এই কারণে নিজেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে এখানে 7.5 কিলো করে এখানে 85তম হয়েছিলাম। আমার বন্ধু একজন, উনি তখন 25তম হয়েছিল। আজকে আমি 15তম হয়েছি, আমার বন্ধু 9তম হয়েছে। সুস্থ দেহের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতেই এই উদ্যোগ বলছেন
আয়োজকরা। এটা আমাদের ফার্স্ট এবং পরবর্তী বছরে আমরা আরও করব। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই রিনিউয়েবল এনার্জির বিষয়টা অ্যাডভোকেসি করা এবং এটা প্রমোট করা। পরিবেশের হুমকির মুখে ফেলে এরকম জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করতে চাই না, ওই জায়গা থেকে সরে এসে আমরা নবায়নযোগ্য জ্বালানি শক্তিকে প্রমোট করতে চাই। তার ধারাবাহিকতায় আজকে রান ফর রিনিউয়েবল এনার্জি। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দশম শাহ সিমেন্ট AKS কাপ গালফ টুর্নামেন্ট উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে কুর্মিটোলা গালফ ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শেষ দিন আজ। এতে অংশ নিয়েছেন কুর্মিটোলা গালফ ক্লাবের দেশি বিদেশি সদস্যরা। এছাড়া অংশগ্রহণ করেছেন দেশের সকল গালফ ক্লাবের প্রায় 650 জন গলফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।